নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অবশেষে হারাঙ্গাজাও জলপ্রপাতের ডুবে যাওয়া ৩ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার। শিলচর NITতে শোকের আবহ। শিলচর মেডিকেল কলেজের কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশকে নালিশ। লালাপুরে ৬ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ৩ পাচারকারী। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে মনোনয়ন প্রত্যাশীদের বাড়ছে দৌড়ঝাঁপ, প্রার্থীত্বের দাবি নবারুণ চক্রবর্তী। আগরতলা রেল স্টেশনে ২২,০৫৮ কেজি গাঁজাসহ অসমের যুবক গ্রেপ্তার, তীব্র প্রতিক্রিয়া। এবারে দেখে নেব আজকের সংবাদ বিস্তারিত। নিখোঁজ হওয়া NIT শিলচরের আরও 2 ছাত্রের মৃতদেহ ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও জলপ্রপাতের কাছে লোয়ার বৌসল থেকে রবিবার উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রথম বর্ষের ছাত্রী সর্বকৃত্তিকা সিংহের মৃতদেহ উদ্ধারের একদিন পর SDRF এবং NDRF এর কর্মীরা সৌহার্দ্য রায় এবং রাধিকার মৃতদেহ উদ্ধার করে। সর্বকৃত্তিকা 20 ও সৌহার্দ্য রায় 20 উত্তরপ্রদেশের বাসিন্দা এবং রাধিকা 19 বিহারের বাসিন্দা। 3 জনেই NIT শিলচরের প্রথম বর্ষের বিটেকের ছাত্র। রবিবার SDRF, NDRF এবং অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবাগুলির যৌথ উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়। অন্ধকারের কারণে শনিবার রাতে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে নিবিড় অনুসন্ধানের পর সৌহার্দ্য রায় এবং রাধিকার মৃতদেহ উদ্ধার করা হয়। রবিবার ডিমা হাসাওয়ের পুলিশ সুপার রিপুঞ্জন কাকতি সাংবাদিকদের জানান, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠানো হবে। তিনি আরও জানান, গত রাতে অপারেশনাল সমস্যার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে। सबसे पहले वो लड़की ने डूबा है ना सर, इसको बचाने का चक्कर में लड़का गया और लड़की भी गया। तुम वीडियो हमको दे देना। हाँ हम देगा आपको वीडियो। बुला रहा है सर, बुला रहे हैं आपको। এবার রোগীসহ রোগীর পরিচর্যাকারীদের মারধর ও ছিনতাইকারীর অভিযোগে পুলিশে নালিশ জানানোর পাশাপাশি শিলচরের সাংসদের কাছে ন্যায় বিচারের আবেদন জানালেন ভুক্তভোগীরা। গতকাল তারিখে রাত 8:30 অভি দেবনাথ তার বড় ভাই প্রদীপ দেবনাথকে গুরুতর অসুস্থ অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার জন্য বারবার অনুরোধ করেন, তবুও চিকিৎসকরা অনুরোধ করা সত্ত্বেও কোনো ধরনের চিকিৎসা করেননি। বিপরীতে কর্তব্যরত চিকিৎসাকর্মীরা রোগীসহ রোগীর সঙ্গে থাকা লোকদেরকে এক এক করে একটি কুঠায় আবদ্ধ করে মারধর করে 25,500 টাকা সহ সোনার চেইন, আংটি ও স্কুটির চাবি ছিনিয়ে নেয়। মেডিকেলেতে আগামীতে কালকে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার মেডিকেল থেকে গেছি আর কি, আমার বাইরে নিয়ে যাওয়ার পরে তারা প্রথম দিছে এক্সট্রা দেওয়ার পরে তারা আমার এই যে রাত্রে 2টা পর্যন্ত তারা বয়া এই মাইর দুই কড়াকড়ি করছে। বাকি তুমি
বাকিটা কি হয়েছে কি মানে আমরা এক্সরে লাগিয়ে দিছিল আর সোনোগ্রাফি লাগিয়েছিল, তো আমরা সোনোগ্রাফি এক্সরে করে রিপোর্টটা নিয়ে আইসি রাত্রেবেলা দেখাইমু। তো এখানে আবার পরে 11টার করে আমরা আইসি দেখাইবার লাগে। তারপর তারা কী করছে মানে দেখেই না, কমসে কম 2 ঘন্টা এখানে ফালাই রাখছে, দেখতেছি না। আমি কইলাম লাস্টের দিকে বললাম স্যার আমারটা দেখবানি, তো স্যার কইতে আইসে ঘুষা করে মানে সারা কাগজপত্র সারা ফালাই দিছে ডিলমিরা। তো ভাই একটা ছোটো মোটো ভিডিও বানাইছিল কোথেকে এটা নিয়ে, তো স্যারটায় তার আরও কয়েকজন স্টাফ মানে 20-25 জন মানুষ ঢাকায় আনছে। আনার পরে যে তারা গ্রিলটা লাগাইছে ইমার্জেন্সির, গ্রিলটা লাগাই কেন খুব মারধর, ওই মোবাইল নিয়ে আমার মোবাইলটাও টাইনা নিয়ে গেছে। আর দাদারা তো মারছে, দেখো না এদিকে আড্ডি উড্ডি মানে কী তারা করছে, আমরা কয়েকজন মানুষ তারা সবাই মারছে। আমারে মারছে আপনার ভিতরেও ঢুকাইয়া মারছে স্যার, ভিতরে ঢুকাইয়া কি তারা আরও কতগুলো রাখছে। এরপরে মানে আমার উপরে যদি ওই যে বিনয় করে ছেলেটা যদি না থাকতো তাহলে আমার এইভাবে তারা মারা দিয়ে কথা কালকে মেডিকেলে লাশ হয়ে আইলাম না। তো এইটু ইয়েও জানাই মেডিকেল যে তারা মানে পেশেন্ট ভালো করবার লিগে আইনি না এই মায়ের দুই করবার এই ডাকাইতেমি করবার লিগে এই মেডিকেলে তারা আছে। আর আপনারা মেডিকেলের সিসি ক্যামেরাটা স্যার গিয়ে চেক করুন যে কী পরিস্থিতি তারা কালকে রাত্রে আমার লোক করছে ব্যবহারটা। আমি তো স্যার না মদ খাই না গাঞ্জা খাই, তারা আমার আতঙ্কবাদীও বানায় সাজাইলিছে রাত্রের ভিতরে। আর ইমন মায়ের দূর করছে মানে স্যার এটা মানে আমার মানে জিনা মরার সময় নিয়ে গেছে, তারা ইমন মারার দূর করছে। কিন্তু হে যদি না থাকতো উপরে কালকে আজকে আমার লাশ আমার বাড়িতে আইলো না। বাইকের চাবি দিয়ে মারছে, বাইকের চাবিগুলো দিয়ে এইগুলো দিয়ে মারামারি করছে। আমি মারালে তাই যে সব মারে আমি আটকাইন লেগেছি, আমার একটু এই জায়গাত মারছে একটু এই জায়গাত মারছে, পরে তো সব এদিকে দূরে এলে সব লয়ে গেছে, এদিকে বয়েছে আমার বাইকে দিয়েছে গেটে পিঠ থেকে। তারপরে আপনার নামটা কি? আমার নাম হলো অভিদেবনাথ, আমার ব্যবসায়ী লিগে ফার্নিচারের লেগে আমার কালকে তারা এমনভাবে যেন টর্চার করছে মানে আমার না হাতের আংটি আসলো, আংটিটাও তারা কীটা করছে মাইকদের মধ্যে নিচে না কোন দিকে সরাইছে, এটা যেন সোনার একটা চেইন আসলো, এটা আমার গাড়ির স্কুটির চাবি হেমলেট সব তারা মাইক করে ছেলে মোটামুটি টাকা আসলো আপনার 25-30 হাজার টাকার মতো আমার টাইম আসলো। এই টাকাটাও তারা কেমনি কিতা করে মাইক দূর করিয়া তারা নিচে, এটা আমি বুঝতে না এমনভাবে মাইক দূর করছে কে নিচে কিতা নিচে তো আমি যাই না। এটা আপনারা সিসি ক্যামেরাটা চেক করলে সব কিছু পাইবেন। আমার একটাই রিকোয়েস্ট স্যারের টাইম যেন আমার সিসি ক্যামেরাটা চেক হোক, মেডিকেলের সিসি ক্যামেরাটা চেক হইলে পরে দিকে আপনার সব রিপোর্টগুলো সামনে নর্মালি আইব। আমার একটাই আমার নিয়েই বিচারটা চাই সত্যি আমার পাড়া মানে আমার লোকে তারা ই ব্যবহার করছে মানে এটা আমার তারা জিনে আমার সমান রাখি দিছে আর কি। মানে আপনারটা এইটাই চাই যে আমি মেডিকেল গেছিলাম আমার পেশেন্ট লিয়ে, আমার বাইরে লিয়া ওই তো তাই এই পেশেন্ট লিয়ে আমি গেছিলাম, দেখেন আপনি এই পেশেন্ট লিয়ে আমি গেছিলাম মেডিকেল। আর এই পেশেন্ট লিয়ে গিয়া আমার এই রিপোর্ট দেখানি লইয়া তারা আমার লোক এই অত্যাচার করছে। আমি রিপোর্ট দেখাইয়া ঠিক 11টার থেকে রাতের 2টা অবধি আসলাম, এই কি খালি ওর পর ভিডিও করছি দিকা তারা এইভাবে আমার মাইর দূর করছে। এও বাইরের থেকে মানুষে তারা ঢাকায় নিছে। আর এই ডাক্তার মেডিকেলের ডাক্তারগুলা আর ইমার্জেন্সির। আর আপনার তারা কি তা করছে ভিতরে রাত্রে ঠিক 1:30 আপনি সিসি ক্যামেরা চেক করবেন। আমার এটাই একটা জুরাত, আপনারা সিসি ক্যামেরাটাকে চেক করুন। 12টার থেকে 1:30টার ভিতরেই তারা এইগুলো সব এই ঘটনাটা করছে। আর তারা ইমন ধরে মাইরদুর করছে মানে লাশ আমার আজকে বাড়িতেই ননে মানে তারা মানে লাস্টিতে আমার ইমার্জেন্সি বয় আর সব দরজা লাগাইছে, লাগানোর পরের দিকে লাইট বন্ধ করিয়ে তারা আমার আবার মাইরদুর শুরু করছে। আর মাইরদুর একটা কথা কয় হে আজকে আমার মানে আমার বিয়ার ফার্নিচারের যে যত প্রোডিউসগুলো আসলো যে বিয়ার মালের ফার্নিচার, আমার তো ফার্নিচারের ব্যবসা স্যার, যত আমার ডকুমেন্টস আসলো যতগুলো জিনিস আসলো মোবাইলের মধ্যে সব তারা উড়াই দিছে। মানে তারা মোবাইলটাই একদম উড়াই দিছে। আমার মোবাইলটা এবার চেক করলে বুঝতে পারবো না, মোবাইলের মধ্যে তারা সব উড়াই দিছে। তারা একমাত্র এক ভিডিওর লিগা, ভিডিওটা আমার কেন আমার আরেক মোবাইলে আইসে, আপনারা ভিডিওটা একবার দেখান। আর আমি দর্শক এটাই চাই, আমি নিয়ে আইসি। কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান তীব্র করে তুলেছে পুলিশ। এর ফলে পুলিশ ঘন ঘন ড্রাগস জব্দ করতে সক্ষম হয়েছে। বহিরাজ্য থেকে যাতে কোনো ধরনের ড্রাগস কাছাড় জেলায় পাচার না হয় এর জন্য দিনরাত কাছাড় পুলিশ অভিযান চালিয়ে আসছে। দেখুন সবিশেষ। বিশেষ করে মণিপুর থেকে মিজোরাম এবং মিজোরাম থেকে আন্তঃরাজ্য সীমান্তের লায়লাপুর ও অন্য এলাকা হয়ে প্রতিনিয়ত অবৈধ মাদক পাচারের চেষ্টা করা হয়, কিন্তু আসামের কাছাড় জেলায় প্রবেশের সময় প্রায়ই কাছাড় পুলিশের হাতে ধরা পড়ছে ড্রাগসহ পাচারকারী। শুক্রবার আবারও লায়লাপুরে ধরা পড়ল নেশাজাতীয় হেরোইন সহ 3 পাচারকারী। এদিন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে এক অভিযান চালিয়ে 6 কোটি টাকার হেরোইন জব্দ করেছে কাছাড় পুলিশ। সেই সঙ্গে 3 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পল। दिनांक 7 नवंबर 2025 थाना क्षेत्र धोलाई कचार पुलिस को एक खबर प्राप्त हुआ गुप्त सूत्रों के दौरान जे कि कोई एक ड्रग व्यापारी या ड्रग तस्कर जिसे कहें वो एक ड्रग का कंसाइनमेंट लेके सिलचर की तरफ आ रहा है। ये खबर
मिलते ही तुरंत माननीय एसएसपी कचार सर के निर्देशन में एक टीम का गठन किया गया और एक स्पेशल अभियान चलाया गया, जिसके दौरान हमने एक गाड़ी को हिरासत में लिया। वो गाड़ी का नंबर है, बोलेरो पिकअप गाड़ी थी, जिसका नंबर है AS11EC 7130, जिसके अंदर 3 व्यक्ति सवार थे। और जब इस गाड़ी का पूरी तलाशी की गई तो उसके अंदर 94 प्लास्टिक के सोप केस यानी 94 नंबर ऑफ सोप केसेस हमें मिले, जिसके अंदर सस्पेक्टेड हीरोइन मिला और उस हीरोइन का क्वांटिटी निकला 1.2 kg, जिसका काला बाजार में कीमत लगभग 6 करोड़ के आसपास है। उनके साथ हमें कुछ मोबाइल जब्त हुए और अभी उन लोगों को हिरासत में ले लिया गया है और केस रजिस्टर हुआ है NDPS एक्ट के अंतर्गत। धुलाई PS केस नंबर है 137 अंडर सेक्शन 21C, 25 एंड 29 ऑफ NDPS एक्ट, और आगे की कार्रवाई जारी कर दी गई है और उन लोग को अभी पुलिस रिमांड में लाया गया है फर्दर पूछताछ के लिए। इन लोग के नाम है बाइलहिंग कोकी, किमनिल हाई डोंगल और तीसरे का नाम है हेन खोलुन डोंगल। इसमें 2 महिलाएं हैं, एक पुरुष है और ये तीनों लोग को पुलिस हिरासत में लिया गया है फर्दर जांच के लिए। धन्यवाद। বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উধারবন্দ বিধানসভা কেন্দ্রে মনোনয়ন প্রত্যাশীদের বাড়ছে দৌড়ঝাঁপ। প্রতিটি দলের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের মতো করে বিভিন্নভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। ব্যতিক্রমী উধারবন্দ বিধানসভা চক্রের বিজেপি মনোনয়ন প্রত্যাশী নবারুণ চক্রবর্তী। এলাকার অত্যন্ত চেনামুখ এই প্রার্থী এবার জনপ্রিয় প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিজেপি দলের হয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনে মনোনয়নের দাবিতে গত ৩০ অক্টোবর জেলা সভাপতি রূপম সাহা, বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়সহ অন্যান্যদের হাতে দাবিপত্র তুলে দিয়েছেন। আমি গত ৩০ অক্টোবর আমার দলের কাছে, আমার মাননীয় জেলা সভাপতির কাছে আমার আগামী ২৬ বিধানসভা নির্বাচনের জন্য যে আবেদন, দলীয় টিকিটের আবেদনের জন্য আমার বায়োডাটা জমা দিয়েছি। সেই সঙ্গে আমি আমার বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এবং আমার উধারবন মণ্ডলের মাননীয় সভাপতি মহাশয়ের কাছে আমার আবেদনপত্র জমা দিয়েছি। সেই সঙ্গে যেখানে জায়গায় দরকার সেই সব জায়গায় দলীয় কার্যকর্তাদের কাছে এবং নেতৃবৃন্দের কাছে আমার আবেদন আমি জমা দিয়েছি। আমার বয়স যখন প্রায় 8 বছর, সেই 1978 সন থেকে প্রথম আমি স্বয়ংসেবক হিসাবে আমার শাখার মাঠে, শালগঙ্গা শাখার মাঠে আমি স্বয়ংসেবক হিসাবে আমার জীবন শুরু করি। বর্তমানেও আমি একজন স্বয়ংসেবক। আমি আমার সেই দায়িত্ব আমি পালন করে চলেছি এবং পরবর্তীতে 1986-তে যখন আমার ভোটাধিকার ছিল না, তখনই আমি প্রয়াত বেণীমাধব দাস ও প্রয়াত দ্বারিকা প্রসাদ যাদবজির নির্দেশে আমি জয়প্রকাশ তেওয়ারি যখন নির্দল ক্যান্ডিডেট ছিলেন তখন প্রথম ইলেকশন পলিটিক্সে ইনভলভ হয়ে যাই। 88-তে প্রথম আমাকে দল যুব মোর্চার শালগঙ্গা জিপি কমিটির সভাপতির দায়িত্ব দেয়। পরবর্তীতে রামশিলা পূজন, রামজ্যোতি নিয়ে এবং এরপর 1993-তে অবিভক্ত উধারবন বিধানসভার মণ্ডল যে কমিটি ছিল সেই কমিটির যুব মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাকে প্রদান করা হয়। 95-তে বোম্বের মহালক্ষ্মী রেস কোর্সে যে সম্মেলন হয় সেই সম্মেলনে আমি কাছাড় জেলার যুব মোর্চার একজন প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করে। এর পরবর্তীতে যখন মণ্ডল আলাদা হয় সেই মণ্ডলে আমি উধারবন মণ্ডলের প্রথম যুব মোর্চার সভাপতির দায়িত্ব পাই। এরপর ধীরে ধীরে দলের বিভিন্ন দায়িত্ব পালন করে আমি গত 2020 সনে আমাকে উধারবন মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয় এবং 24 ডিসেম্বর প্রায় 5 বছর আমি সেই দায়িত্ব আমার নিষ্ঠার সঙ্গে পালন করেছি। গত 30 অক্টোবর পর্যন্ত দল আমাকে দায়িত্ব দিয়ে রেখেছিল কাশীপুর মণ্ডলের প্রভারীর দায়িত্ব এবং সেই সঙ্গে বর্তমানেও আমি মিউনিসিপাল কর্পোরেশন শিলচরের পৌর পরিষদের যে 28 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের প্রবাসী প্রভারীর দায়িত্ব আছে আমার উপর এবং দল বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, তারপর আপনার সাংগঠনিক দায়িত্ব, ইলেকশনের দায়িত্ব যা দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। সেই অনুযায়ী দল এবং দলীয় বৃহৎ সংখ্যক কার্যকর্তা এবং জনসাধারণের ইচ্ছায় আমি
এই আবেদন এবার করেছি। নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল আগরতলা রেলওয়ে পুলিশের জিআরপি দল। শনিবার রাত 8:30টার দিকে আগরতলা রেল স্টেশনের প্রথম প্ল্যাটফর্ম থেকে এক যুবককে আটক করে তারা। ধৃতের নাম অভিজিৎ সিনহা, পিতা মৃত গান্ধী সিনহা, ঠিকানা রাজারগাঁও, পাথরকান্দি, থানাধীন, করিমগঞ্জ জেলা, আসাম। জিআরপি সূত্রে জানা যায়, গোপন সূত্রপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ তল্লাশি চালিয়ে অভিজিৎ সিনহার কাছ থেকে 2টি ব্যাগ, একটি মোবাইল ফোন ও একটি আধার কার্ড উদ্ধার করে। ওই 2টি ব্যাগের ভেতর থেকে পাওয়া যায় মোট 22.58 কেজি শুকনো গাঁজা, যার বাজার মূল্য প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা যায়, আসাম থেকে আগত ওই যুবক অবৈধভাবে গাঁজা পাচারের উদ্দেশ্যে আগরতলা হয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং সমস্ত গাঁজা ও সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। হ্যাঁ, আমাদের কাছে একটা গোপন সংবাদ আছে যে গামাইছড়া এরিয়াতে রাবার বাগান এখানে আছে। এখানে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতেই আমাদের এখান থেকে স্টাফ যায়। এখানে আমাদের একটা স্পেশাল টিমও আছে। এটা আমরা দ্রুতভাবে পিএসআর এবং পুলিশ মিলে ওইখানে রেড করি। রেড করার পরে দেখা গেল ওইখানে একটা বাগানে, রাবার বাগানে আমরা প্রায় এখন 720 কেজি আমরা ড্রাই গাঁজা আমরা রিকভার সিজ করে দিয়ে আসি। কারণ এটা সমাজের জন্য খুবই ক্ষতিকারক। কোনো না কোনো জায়গায় এটা সমাজ শেষ হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। আর কাজেই আমি তাদেরকে এটাই সতর্ক করতে চাই যাতে তারা ইমিডিয়েটলি এইসব কাজ থেকে বিরত থাকে। আদারওয়াইজ কিন্তু আমরা যেখানেই পাই আমরা আইনত ব্যবস্থা নেব। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে কাছাড় জেলা বিজেপি। রবিবার কাছাড় জেলা বিজেপি সদর দপ্তরে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। তাতে শহরের প্রায় 15টি স্কুলের 200 শতাধিক ছাত্রছাত্রী অংশ নিয়েছে। বিষয় ছিল বন্দে মাতরম গানের 150 বছর পূর্তি ও দেশাত্মবোধকতা। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও অনুষ্ঠিত হয়েছে প্রবন্ধ প্রতিযোগিতা। উল্লেখ্য, গত 7 নভেম্বর এক বিশাল পদযাত্রা করে প্রায় 1,500 কণ্ঠে বন্দে মাতরম সঙ্গে সমবেত কণ্ঠে পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা হয়েছে। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানালেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি সমস্ত ভারতবর্ষের সঙ্গে কাছাড়েও আমরা গত পরশুদিন আমরা প্রায় 1,500 কণ্ঠে আমরা বন্দে মাতরম সঙ্গীত আমরা গিয়েছি। এই অনুষ্ঠানের পর আরো কয়েকটা অনুষ্ঠান আমরা এই 150 বছর পূর্তি হিসাবে আমরা করতে যাচ্ছি। আমরা জানি এসএ কম্পিটিশন হয়েছে আমাদের, এখন আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। এখানে কেজি 1 থেকে একদম 10 পর্যন্ত ছাত্ররা, বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। আর এটা ছোট ছোট বাচ্চাদের মধ্যেও যাতে এই বন্দে মাতরম সঙ্গীতের মহত্ব, বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে যেভাবে সবাই জানেন, ছোট ছোট বাচ্চাদের কাছেও যাতে এটা বার্তাটা পৌঁছে, তার জন্য এই প্রচেষ্টা চলছে। আর আগামী দিনে আমরা এই 2টি কার্যক্রম হওয়ার পর যদি দল নির্দেশ দেয় আরো কোনো কার্যক্রম, তাহলে আমরা করতে প্রস্তুত আছি। আর কিছুদিনের মধ্যে আপনারা জানেন আমরা রান ফর ইউনিটি নিয়ে আমরা সমস্ত কাছাড় জেলায় আমরা বিভিন্ন বিধানসভায় আমরা রান ফর ইউনিটির দৌড় আমরা শুরু করব। এর মধ্যে আমাদের ডেট নির্ধারণ হয়নি, আমরা হয়ে যাবে এর মধ্যে, যে আমরা প্রতিটা বিধানসভায় যাতে একটা রান ফর ইউনিটি নিয়ে আমরা মানুষকে একতা করা, একাগ্রতা, সর্দার বল্লভভাই প্যাটেলেরও এইবার আমরা জানি যে 150 বছর পূর্তি হিসাবে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।
সেই কার্যক্রম আমরা প্রথম ধাপে আমরা একটা শিলচরে করেছি। এখন আমরা বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম আমরা করব। ফিরছে একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। ধলাইয়ে 2024-25 অর্থ বছরের আনটাইট ফান্ড থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। রবিবার ধলাই জীবনগ্রাম জিপির গজালঘাটে বাম নমশূদ্র সমাজের কমিউনিটি হলের শিলান্যাস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি শ্যামবাবু রায়ের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, ধলাইয়ের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন তিনি। ধলাইয়ের নমশূদ্র সমাজের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। আরও বলেন, সংস্থা সমাজের হিতে কাজ করে আসছে। আগামী দিনে সংস্থাকে আরও 50 লক্ষ টাকা মঞ্জুরের আশ্বাস দেন বিধায়ক। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি, আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মূল কান্তি দাস, বাম নমশূদ্র সমাজের উপসভাপতি শৈলেন রায়। আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, ভারত মাতা কি জয়। এই পরিষদের, নমশূদ্র পরিষদের একটা কমিউনিটি হলের শিলান্যাস আমরা করলাম। আমি তাদের সঙ্গে আমার সম্পর্ক আজকে নতুন নয়। আমি যখন এসসি বোর্ডের চেয়ারম্যান ছিলাম তখন দুটা অনুষ্ঠানে, ওনাদের অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল যে তারা সমাজসেবামূলক কাজ করে। যে ছেলে মেয়েগুলো মেট্রিক, হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, তারা জীবনে কোন দিকে যাবে সেই দিক নির্দেশ করা হয়েছে বিশিষ্টজনদের উপস্থিতিতে। সেদিন আমার খুব ভালো লেগেছিল এবং পরের বছরে তারা আমাকে ডাকে। আমি এসছি, 2টা বছর এসছি, কিন্তু তখন আমার করার কিছু ছিল না। আমার কাছে কোনো ফান্ডও ছিল না যে আমি বলবো যে না আমি এটা করে দেব, সেই সুযোগ আমার কাছে ছিল না। লাস্ট টাইম আমাকে আবার নিমন্ত্রণ করা হলো, তখন আমি বিধায়ক। আমার খুব ভালো লাগলো সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আবারও এই কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে সংবর্ধিত করা হলো, তাদেরকে উৎসাহ দেওয়া হলো। আমার এই কাজটা ভালো লাগার পেছনে আরো কারণও আছে। ব্যক্তিগত জীবনেও আমি একজন শিক্ষক ছিলাম। আমি আইলেংমারা হাই স্কুলে পড়াশোনা করেছি, মেট্রিক পাস আমি আইলেংমারা হাই স্কুল থেকে করেছি। আবার আইলেংমারা হাই স্কুলে মাস্টারিও করেছি 1-1.5 বছর। টিউশনি করেছি, 8-10 বছর টিউশনি করেছি। কাজে শিক্ষকতার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, আর শিক্ষার সঙ্গে যে কাজগুলো আছে আমি মন থেকে শ্রদ্ধা করি। আর এই জন্য আমি বলেছিলাম আপনাদের অফিস ঘর নির্মাণের জন্য আমি 10 লক্ষ টাকা দেব, এবং আজকে আমি আমার কথা রাখতে পেরেছি, এখানে দিয়েছি। আমি আজকের দিনেও আপনাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামীতে আনটাইট ফান্ড আসলে আমি 50 লক্ষ টাকা এখানে দেবো কালচারাল হল নির্মাণের জন্য। সীমান্ত কাটাতারের বেড়া যেন আর বাধাই নয়। ওপারের চোরদের জন্য বিএসএফ টহলদারিতে কতটা পালয়ান তা প্রতিদিন রাজ্যবাসী নিউজে দেখতে পাচ্ছে। এদিকে কৈলাসশহর সমরুরপাড় 3 নং ওয়ার্ড এলাকায় রাতের অন্ধকারে গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। অভিযোগ, শুক্রবার গভীর রাতে
বাংলাদেশি গরু চোরেরা আন্তর্জাতিক সীমানার তার কাটা বেড়া কেটে এলাকার এক ব্যক্তির গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যায়। গরুর মালিক জানান, প্রতিদিনের মতো তিনি রাতে গরুটি গোয়াল ঘরে বেঁধে রাখেন। তবে শনিবার সকালে উঠে দেখেন গরুটি উধাও। খোঁজাখুঁজির পর দেখা যায় সীমান্তের কাছে কাঁটা তার বেড়ার একটি অংশ কাটা অবস্থায় রয়েছে, আর এতেই তার সন্দেহ হয়। ঘটনার পর গরুর মালিক কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সীমান্ত এলাকায় চোরা চালান এবং গরু পাচারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। কাছাড় জেলার শিলপুরি বরংবাবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বালু মাফিয়া সাদ্দাম হোসেনের অবৈধ বালু ব্যবসা ঘিরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। দেখুন সবিশেষ। গ্রামবাসীদের অভিযোগ, সাদ্দাম নদীর 4টি স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে বালু তোলার কাজ চালাচ্ছিলেন। এর ফলে নদীর জল মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা বিপন্ন হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাদ্দামের বালু কারখানা থেকে নির্গত ময়লা জল নদীতে মিশে যাওয়ায় পানীয়র গুণগত মান মারাত্মকভাবে নষ্ট হয়েছে। প্রায় 10,000 মানুষ প্রতিদিন এই নদীর জল পানীয়, রান্নাবান্না এবং অন্যান্য কাজে ব্যবহার করেন। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে জল দূষণ বেড়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ক্রমশ ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দূষিত জল খেয়ে তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছেন। অভিযোগ রয়েছে, সাদ্দামের কারখানার সামনেই একটি অঙ্গনবাড়ি কেন্দ্র অবস্থিত। সকাল থেকেই সেখানে ট্রাক এবং ডাম্পার সহ ভারী যানবাহনের যাতায়াত শুরু হয়ে যায়, ফলে ছোট শিশুদের স্কুলে যাতায়াত ব্যাপক সমস্যার মুখে পড়ে। রাতের বেলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রায় 40 থেকে 50টি বাইক নিয়ে যুবকদের অবৈধ আড্ডা জমে ওঠে কারখানার সামনেই, যা গ্রামবাসীদের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বিগ্নতার কারণ। এক গ্রামবাসী এ প্রসঙ্গে বলেন, রাত হলে ওই এলাকা মহিলাদের জন্য অসুরক্ষিত হয়ে পড়ে। স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা জেলা প্রশাসন এবং পরিবেশ বান্ধবের লিখিত অভিযোগও দায়ের করেছেন, যদিও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এলাকাবাসীরা ক্ষুব্ধ। তাদের দাবি, অবৈধ বালু ব্যবসা ও দূষণ বন্ধ করে শিলকুড়ি বরংবাবা অঞ্চলের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসনকে অবিলম্বে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। আমাদের এখানে শিলকুড়ি বরংবাবা গাঁও পঞ্চায়েত এলাকার আমরা মহিলা কলেজের সরকার বাহাদুরের স্বীকৃতিপ্রাপ্ত মহিলা কলেজের পাশে এবং এপারে আমাদের পাথরটিলা এলপি স্কুল রয়েছে, এর পাশে এবং কালী মন্দির রয়েছে, এর পাশে একত্রিত হয়েছি। কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা ষড়যন্ত্রের মাধ্যমে টিলার মাটি কেটে মাটি ধুয়ে এখানে বালু তৈরি করা হচ্ছে এবং এই বালুর যে মাটি ধোয়ার পরে যেগুলো পলি কাদা যাচ্ছে, এই পলি কাদা গিয়ে আমাদের হাজার হাজার জনগণ যেখানে বসবাস করি, এই নদীর জল দিয়ে আমরা খাই, নদীর জল আমরা নদীর জলে কাপড় ধুই, নদীর জল স্নান করি। এই হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, দূষিত জলে রোগ হচ্ছে এবং আজকে বারবার প্রটেস্ট করার পরেও এই বালু কারখানা বন্ধ হচ্ছে না। এটার সঙ্গে জড়িত কে? আজকে ভূমাফিয়ার যারা এসব করছে, আমরা যতটুকু জানি সয়েল কনজারভেশন ডিপার্টমেন্টের এই নদীর জলের জায়গা পড়ে। আজকে আমরা যতটুকু জানি ফরেস্ট ডিপার্টমেন্টের এইসব জায়গা পড়ে। আজকে মন্ত্রী কই? আজকে সরকার কই? আজকে ডিএফও ডিস্ট্রিক্ট ফরেস্ট মিনিস্টার, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার কই? আজকে রেঞ্জার কই? এরাকে কি রাস্তাঘাটে দেখা যায়? এরা শ্মশানের লাকড়ি গেলে সেটাকে ধরে নিজেকে দেখাতে চাই আমরা ফরেস্টে ডিউটি করছি, কিন্তু এখানে হাজার হাজার বিঘা জমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জমির মাটি নিয়ে মাটি ধুয়ে এখানে বালি তৈরি করা হচ্ছে। এরপরে আপনারা চিন্তা করবেন, আমাদের রাস্তার পরব ছট মায়ের পূজার সময় আমাদের মহিলারা 3 দিন উপবাস থাকে, পানিতে নদীতে গিয়ে
সূর্য দেবতাকে অর্ঘ্য দেই, সেই সময় হাঁটুর উপরে কাদা হয়ে যায়, কিচড় হয়ে যায়। বাধ্য হয়ে সেই মহিলাটি কাউ সাহায্য চায়, আমাকে কাদা থেকে তুলো। এমতো অবস্থায় আমাদের পুরুষ হওয়া বেকার, আমরা পুরুষ নয়। আমাদের সামনে পুরুষার্থর একটা রয়েছে। আমরা চাই সরকার বাহাদুর যদি এটার পদক্ষেপ না নেয়। তাছাড়া এখানে আঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, আঙ্গনবাড়ি সেন্টারে এই ভূমাফিয়ার দ্বারা দুর্নীতি করা হচ্ছে। এখানে রাস্তাঘাটে 6টা 7টার পরে ছিনতাই করা হচ্ছে, তার অনেক কেস দেওয়া হয়েছে থানাতে। আমি জানতে চাই এসবের পিছনে কে আছে, তাকে খুঁজে বার করার কর্তব্য কার? তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে প্রশাসনের, তাকে খুঁজে বার করার কর্তব্য হচ্ছে ডিসি, মিনিস্টার, সরকার বাহাদুর কর্তৃপক্ষ যদি পদক্ষেপ না নেয়। আমরা আগামী রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি শিলকুড়ি নাচঘর প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়ে বৃহত্তর আন্দোলন শুরু করব। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।